মানে এটা রাস্তা, এই রাস্তা দিয়ে মানে গাড়ি চলবে না কি চলবে? এটা কি? হ্যাঁ, এই রাস্তার মধ্যে খানা খন্দ একরকম হয়, এটা খন্দ, এটা পুকুর হয়ে গেছে। মানে এটাই হচ্ছে বোতলবাড়ি 56 কিলোমিটার। এই 56 কিলোমিটার আমরা ট্রাভেল করব এই রাস্তাটা দিয়ে। সুন্দর রাস্তা, এখন তো 80-80-র উপরে আরামসে চলছে গাড়ি, হাইওয়ের মজাটাই পাওয়া যাচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমার খেয়ালি মন। আজ 17/10/2024, ঘড়িতে সকাল 9টা। প্রচুর দেরি হয়ে গেল। আমরা শিলিগুড়ি থেকে এখন ব্যাক করব, মানে ব্যাক করছি আর কি টুয়ার্ডস কলকাতা। একটা শিলিগুড়ি টু কলকাতা দারুণ একটা ব্লগ হতে চলেছে আজকে। একটা যে কারণে ব্লগটা করা, আজকে আমাদের একটা নতুন রাস্তা ধরবো, মানে নতুন না, ওটা অনেক পুরনো রাস্তা, কিন্তু এখন হাইওয়েগুলো হয়ে যাওয়ার পর ওটা একটু অবহেলিত হয়ে গেছে। ওটা হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল রোড, যেটা হচ্ছে আমাদের পুরনো বোতলবাড়ি রোড, বিখ্যাত বোতলবাড়ি রোড, যেটা রাত্রে আসতে সবাই ভয় পেত। হ্যাঁ, এ সম্পর্কে আরও ইনফরমেশান আমি একটু পরে দিয়ে দেবো আপনাকে রাস্তায় চলতে চলতে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে রওনা হচ্ছি। মানে এই সকাল 9টার সময় শিলিগুড়ি কলকাতা, আমার মনে হয় না কাউকে দেখেছেন যে এত বেলায় কলকাতা থেকে শিলিগুড়ির জন্য রওনা হচ্ছে। যাই হোক, আমাদের এত তাড়া নেই, আমরা নিশ্চিন্তে ফ্রেশ হয়ে আমরা জার্নি স্টার্ট করছি সকালবেলা। আর পৌঁছাতে জানেনই আমাদের 10-12 ঘন্টা তো এমনিই লাগবে, যেটুক লাগবে, এ নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল খেয়ালি মন, আর রাস্তাটা দেখবেন। আমরা এখন বাড়ির থেকে স্টার্ট করেছি, হাইওয়েতে উঠলাম বাগডোগরার ওখানে, বাগডোগরা মোড়টায় আসবো আমরা। এই রাস্তার একটা ইনফরমেশান দিই, এইটা যেমন NH-12 শেষ হচ্ছে আগে, আর এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে। মানে এটা হচ্ছে এই রাস্তাটা এখন সোজা যাচ্ছে নেপাল হয়ে, এটা পাকিস্তান হয়ে একদম ইরানে গিয়ে শেষ হচ্ছে এই রাস্তাটা। এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে। আর এই দিকে এই রাস্তাটা টোটাল আপনার সিকিম হয়ে পুরো বেরিয়ে চলে যাবে, এটা একেবারে চলে যাবে ওদিকে আপনার থাইল্যান্ড হয়ে ইন্দোনেশিয়া। মানে এই রাস্তাটা এত বড় একটা রাস্তা, কিন্তু কোন কান্ট্রিতে কী অবস্থায় কী কন্ডিশনে আছে আমি জানি না, কিন্তু ইন্ডিয়া মানে ভারত সরকারের অ্যাটলিস্ট এই রাস্তাটাকে এই এশিয়ান হাইওয়েটাকে দারুণভাবে রেডি করেছে। আমরা বিহার মোড় থেকে মানে বাগডোগরা থেকে লেফট টার্ন নিলাম, লেফট টার্ন নিয়ে সোজা এগোচ্ছি। এইখানের এই ফ্লাইওভারটা এই জাস্ট চালু হয়েছে, যে কারণে বাগডোগরার যে জ্যামটা হয় সেই জ্যামটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন। দারুণ করেছে বাগডোগরার বিহার মোড়ের উপরে যে ফ্লাইওভারটা। যাওয়ার সময় এটা তো ওপেন ছিলই, কিন্তু আসার সময় যেটা এটা ওপেন ছিল না, ওটা রিসেন্টলি ওপেন করেছে। কিষানগঞ্জ দেখাচ্ছে 92 কিলোমিটার, রায়গঞ্জ 167 কিলোমিটার। বাদিকে ফুলবাড়ি রোড চলে গেল, আমরা এই ইসলামপুরের দিকের রাস্তাটা নিলাম। এই ফুলবাড়ি হয়েও আপনি মানে যাওয়ার সময় যদি শিলিগুড়ি ঢোকেন, তখন এই মোড়টা দিয়েও যাওয়া যাবে। এই মোড়টা দিয়েও আমরা শিলিগুড়ি ঢুকতে পারবেন। তাহলে আর বাগডোগরা, তারপরে হচ্ছে আপনার ওদিকে মাটিগাড়া, এই জায়গার যে জ্যামটা আপনি পাবেন না। হ্যাঁ, ফুলবাড়ির রাস্তা আপনি যাওয়ার সময় এই রাস্তাটা নিতে পারেন। আসার সময় আমরা এইভাবেই নিলাম, এটা হচ্ছে ঘোষপুকুর মোড় বলে এটাকে। এখানে রাস্তাটা আসার সময় তো ভয়ানক অবস্থা ছিল, এখানে যাওয়ার সময় তো মনে হচ্ছে খারাপই পাবো। এই জায়গাটা খুব বাজে কন্ডিশন রাস্তার। আমরা ফেরার সময় আমাদের প্রথম টোলে চলে এসেছি। প্রথম টোল পশ্চিম মাদাতি টোল প্লাজা। এই টোল প্লাজায় আমরা প্রথম ঢুকে গেলাম, পশ্চিম মাদাতি টোল প্লাজা। মানে এখন NH-27 অবস্থা দেখাচ্ছি। হ্যাঁ, মানে রাস্তা, এটা ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ,
পূর্ণিয়া যাচ্ছে, এটা ডালখোলা, মানে এটা রাস্তা, এই রাস্তা দিয়ে মানে গাড়ি চলবে না কি চলবে, এটা কি? হ্যাঁ, এই রাস্তার মধ্যে খানাখন্দ একরকম হয়, এটা খন্দ, এটা পুকুর হয়ে গেছে, মানে ভয়ঙ্কর অবস্থা। মানে এইরকম অবস্থা এই রাস্তা, এটা ন্যাশনাল হাইওয়ে, আমরা রীতিমতো পশ্চিমবাংলাতে টোল দিয়ে আসছি, আমরা বিনা পয়সায় রাস্তা দিয়ে আসছি না, টোল দিয়ে আসছি, সেইখানে রাস্তার অবস্থা এরকম থাকবে, এটা ভেবে নেওয়া যায়? যাতা, একদম যাতা। মাঝে মাঝে মানে আমি বলবো যে এখন এই যে ন্যাশনাল হাইওয়ে যে 27, খুব মানে রাস্তা ভালো, হঠাৎ এমন খারাপ হচ্ছে, মানে এটা কি কারণে, মানে এটা কি কেউ চোখে দেখে না? এটা মানে মাথায় আনা যাচ্ছে না জিনিসটা, জাস্ট রাবিশ। ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি এখন আমরা। অসাধারণ রাস্তা, দুর্ধর্ষ ভিউজ। হ্যাঁ, আচ্ছা তোমার কেমন লাগছে? কিছু বলার নেই, এখন উপভোগ করছি, এখন কথা বলতে গেলে দারুণ লাগছে। এটা ইসলামপুর বাইপাস। এই বাইপাসগুলো হয়ে যাওয়াতে কত সুবিধা হয়েছে আমাদের, মানে আগে ইসলামপুরের ভিতর দিয়ে যেতে হতো, জামজট একটা কি অবস্থা ছিল আগে, এখন সেই জায়গাগুলো পুরো বাইপাস হয়ে গেছে, দারুণ বেরোচ্ছে। হ্যাঁ, মানে তাদের কাছে তো এইসব রাস্তা মানে একদম কি বলবো, স্বর্গের রাস্তা মনে হচ্ছে, দারুণ। নামার সময় সব থেকে ভালো লাগে। জায়গাটার নাম হচ্ছে তেলিভিটা। এই যে দেখুন রাস্তাটা, দেখুন শুধু এইসব জায়গায়। ও কিষানগঞ্জ 29 কিলোমিটার এখান থেকে। আমরা যদিও কিষানগঞ্জ ঢুকবো না, ইচ্ছা আছে বাদিক দিয়ে বেরিয়ে যাবো, দেখি পরিস্থিতি অনুযায়ী বুঝবো আর কি। যদি দেখি যে ওই রাস্তাটার কন্ডিশান ঠিক নেই বা কিছু, তাহলে অবশ্যই এই রাস্তা যাব না, কারণ সামনে ডালখোলার ওই দিক দিয়ে রাস্তা খারাপ আছে। হ্যাঁ, অল্প একটু স্ট্রেস খারাপ আছে, এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা বোতলবাড়ির রাস্তাটা নিতে পারি। মানে এখন অবধি ঠিক আছে যে বোতলবাড়ি নেব, এখন যদিও এই রাস্তাটা কেউ ইউজ করে না। রাস্তার জন্য কিছু খারাপ রাস্তাও কেউ মানে মাফ করে দেওয়া যায়, এইসব রাস্তা পাওয়ার জন্য ভালো লাগছে। ইসলামপুর বাইপাসটা ক্রস করে একটা ছোট্ট বায়ো ব্রেকের জন্য দাঁড়িয়েছি। একটা দারুণ ল্যান্ডস্কেপ, দেখুন দুর্ধর্ষ ল্যান্ডস্কেপ, একটা ছোট্ট বায়ো ব্রেক ইসলামপুর বাইপাসে। এই অবধি রাস্তার কন্ডিশন যদি বলেন, কিছু জায়গায় মানে কি বলবো, মানে পাহাড় পর্বতের মতো অবস্থা, আর কিছু জায়গা খুব ভালো। ইসলামপুর বাইপাসটা তো ভালোই, ওটা তো, কিন্তু তার আগে NH 27 মানে কিছু জায়গা খুব বাজে অবস্থা, আর মোরাললেস ভালো খারাপ মিলিয়ে আছে, ঠিকঠাক আছে, মোটামুটি চলবে। কিন্তু কিছু জায়গাটা মানে এরকম, মানে খুব দারুণ রাস্তা, আর তারপরে হঠাৎ করে যদি খারাপ হয় না, সেটা ঠিক মেনে নেওয়া যায় না। একটা ছোট্ট জায়গা, ধরুন 1 মিনিট বা 2 মিনিটের একটা স্টেজ আছে, কিন্তু সেইটা এত খারাপ, মানে একদম পুরো মানে এক বালতি দুধে মানে 1 ফোঁটা চোনা পড়লে যেমন হয় না, এই ব্যাপারগুলো সেরকমই করে রেখেছে এরা। টোটাল রাস্তাটা জুড়ে একই অবস্থা, এত গাড়ির প্রেশার এখান থেকে, এত লোক যাচ্ছে, তারপরেও যদি এই অবস্থা হয়, এটা ঠিক মেনে নেওয়া যায় না। যাই হোক, এখন ঘড়িতে বাজে 10:30। আমরা বেরিয়েছিলাম সকাল 9টায়, 1.5 ঘন্টায় খুব বেশি পথ অতিক্রম করতে পারিনি আমরা, কারণ রাস্তার কন্ডিশন সেরকম বিশাল কিছু স্পিড নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, মোটামুটি আমরা মনে হচ্ছে, মামু দেখ তো কত চাললাম, দেখি কতটা চালিয়েছি দেখাচ্ছি।
এখন অবধি 72 কিলোমিটার গাড়ি চালিয়েছি সকাল 9টা থেকে 1.5 ঘন্টায় 72 কিলোমিটার এসেছি। এটা খুবই খারাপ একটা ট্র্যাক রেকর্ড, এটা খুবই খারাপ, কারণ রাস্তার কন্ডিশনটা সেরকম নেই, কিছু কিছু জায়গায় খুব খারাপ। তার মধ্যে আমরা 2-3 বার দাঁড়িয়েছি, যদিও কয়েক জায়গায় আনারস কেনার জন্য দাঁড়িয়েছি, তারপরে মাঝখানে এটা বায়োবেকের জন্য দাঁড়ালাম, এমনি একটু দাঁড়িয়েছিলাম। এই সোজা চলে যাচ্ছে NH-27, আর আমরা লেফট টার্ন নেব, এই বাঁদিকে লেফট টার্নটা নেব। এটা হচ্ছে ধানতলা মোড়, এখান থেকে আমরা বাঁদিক ঢুকে যাব। তাহলে আমরা ডালখোলা বা কিষানগঞ্জটাকে ওইটাকে অ্যাভয়েড করে যেতে পারবো। এটাই হচ্ছে বোতলবাড়ি 56 কিলোমিটার। এই 56 কিলোমিটার আমরা ট্রাভেল করব এই রাস্তাটা দিয়ে। দেখা যাক কী কন্ডিশন আছে রাস্তার। ঠিক আছে, কেউ এই রাস্তাটা সাধারণত কভার করে না, মানে এই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে, এটা এখন অবহেলিত রাস্তা। একটা সময় ছিল, একটা স্টোরি বলি, একটা সময় ছিল যে সময়টায় আমরা এই রাস্তায় ঢোকার ঠিক আগে, যখন এই ডালখোলা কিষানগঞ্জ মানে 90s কথা বলছি আমি, ওইখানে ওই সময়টায় এই রাস্তাটাতে মানে ডালখোলাতে যেহেতু প্রচণ্ড জ্যাম হতো, সেহেতু সমস্ত ভলভো বাস, তখন তো ভলভো ছিল না, তখন ওই রকেট বাস ছিল, SBSTC NBSTCর রকেট বাসগুলো ছিল, তখন ওই বাসে আমরা আসতাম। তখন ওই বাসগুলো সমস্ত এইখানে লাইন দিয়ে দাঁড়াতো, 3টে বাস বা 4টে বাস হলে তবে ওরা এই রাস্তাটায় অ্যাভেল করতো। ওটা রাতের বেলা, কারণ এই রাস্তাটা খুব গ্রামের মধ্যে দিয়ে যায় এবং তখন খুব ডাকাতির ভয় ছিল এই রাস্তাটায়। যে কারণে, যেহেতু ডাকাতির ভয় ছিল, সেই কারণে বাস, কোনো সিঙ্গেল বাস কখনো আসতো না এই রাস্তাটা দিয়ে। তা এই রাস্তাটা দীর্ঘদিন পর আমি, মানে আমার খুব ইচ্ছা ছিল এই রাস্তাটা দিয়ে একদিন আসবো। এটা বেঙ্গল টু বেঙ্গল রাস্তা। তা দেখা যাক এই রাস্তার কন্ডিশন কেমন, হয়তো ভালো খারাপ মিলিয়েই আছে। যদি ওই রাস্তার অবস্থা এসেছি এখন খুব খারাপ ছিল, তা ওইটাকে অ্যাভয়েড করার জন্যই আমি মেনলি ঢুকলাম এই রাস্তাটা দিয়ে। তা দেখা যাক রাস্তার কি কন্ডিশন, কেমন কি হয় আমাদের জানাচ্ছি আমি। এটা টোটাল 56 কিলোমিটারের স্ট্রেচ একটা। এখন ঢুকলাম যখন, এখন তো ভালোই, সামনে একটু খারাপ হবে, তারপরে কি দাঁড়ায় জানি না, মানে শুনছি খারাপ হবে, এটার কোনো কিছুই আমি এখনও আপডেট জানি না রাস্তাটার। মানে এটা সবাই আপনারা যারা মানে শিলিগুড়ি টু কলকাতা ব্লগ দেখেন, তারা কিন্তু মেন রোডটা দিয়েই যাতায়াত করে, কিন্তু আমি একদম ইচ্ছা করে এই গ্রামের মধ্যে দিয়ে এই স্ট্রেচটাকে বেছে নিয়েছি। দেখা যাক সামনে রাস্তাঘাট কীরকম হয় কি না, এটা জানার জন্যই। এটা যদিও আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এইটা ওই রাস্তাটার থেকে এই রাস্তাটা, যে ভিতরের রাস্তা, এটা দিয়ে গেলে আমার 20 কিলোমিটার মতো রাস্তা সেফ হবে। 20 কিলোমিটার মতো মানে কম যায়, কিন্তু যেহেতু গাড়ির স্পিড মেনটেন করা যাবে না, গাড়ির স্পিড যেহেতু এটা পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এর মধ্যে লরি প্রচুর চলে, বেঙ্গল টু বেঙ্গল প্রচুর লরিগুলো প্রচুর চলে। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট রাস্তার ইনফরমেশনটা দেওয়ার জন্যই এই রাস্তাটা চুজ করলাম। আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, টোটাল ইনফরমেশান পেয়ে যাবেন। মনে হয় এখন অবধি তো রাস্তার অবস্থা খারাপ পাচ্ছি না, এখন অবধি তো ঠিক আছে, সবে এন্ট্রান্স নিয়েছি। হ্যাঁ, মানে এটা কিছুদিন আগে, মানে বছর খানিক আগে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল। একটা জমি জটের বিষয় ছিল, ওখানে জমি পাওয়া যাচ্ছিল না রাস্তাটার জন্য, মানে রিপেয়ারের জন্য। কারণ করার পর, মানে প্রথমে এক প্রকার রাস্তাটা ছিল, আর তারপরে রাস্তাটা ভেঙে চুরে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে। তারপরে এখন দেখছি রাস্তাটা, একটা ইনফরমেশান পেয়েছিলাম যে রাস্তাটা খানিকটা ঠিক করা হয়েছে। যাই হোক, সেইভাবে এখন দেখছি, দেখা যাক সামনে কি আছে, কি অপেক্ষা করছে। আর তাতে যদি মনে হয় যে আমি এইটা এখন অবধি আমার 4 হুইল ড্রাইভে আমি মনে হয় না কারোর কোনো ভিডিও পেয়েছেন আপনারা ইউটিউবে, আমি ফার্স্ট টাইম এটা দিয়েই যাচ্ছি। তা এইটাই কভার করছি, দেখা যাক সামনে কি আছে। গ্রামের মধ্যে দিয়ে রাস্তার কন্ডিশন ভালো খারাপ মিলিয়েই দেখছি। হ্যাঁ, এটা সেই বিখ্যাত বোতলবাড়ি রোড। মানে এটা একটা সময় যারা আগের দিনে গাড়ি চালিয়েছেন বা বাইকার যারা আছেন, তাকে জিজ্ঞেস করবেন যারা ভিডিও করেছেন, তারা বহু বাইকাররা এরা কিন্তু এই রাস্তাটা ইউজ করতো, বোতলবাড়ি রোড, বেঙ্গল টু বেঙ্গল রোড। আর এটা হলে আমাদের বিহারে ঢুকতে হচ্ছে না।
আমরা বাংলার ছেলে, বাংলা দিয়েই যাতায়াত করব। এই রাস্তাটা ওই জন্যই করা হয়েছিল, কারণ আগে ধরুন কিষানগঞ্জের ওইদিকে অনেক বন্ধ ছন্দ হতো, বিহারের কোনো সমস্যা হলে ওই রাস্তাটা বন্ধ হয়ে যেত। আর যেহেতু ওই রাস্তাটা বন্ধ হয়ে যেত, সেই কারণে ওই রাস্তার বিকল্প রাস্তা হিসাবে এই রাস্তাটা তখন সরকার করেছিল দীর্ঘদিন আগে। তারপরে এই রাস্তাটা দীর্ঘদিনই সার্ভিস দিয়েছে, মানুষকে প্রচুর পরিষেবা দিয়েছে। তারপরে ন্যাশনাল হাইওয়েটা রেডি হয়ে যাওয়ার পর থেকে এই রাস্তাটা এখন অবহেলিত। এই রাস্তাটা দিয়ে এখন আর গাড়ি ঘোড়া চলে না। তা সমস্ত কিছু লরি যেগুলো আছে সেগুলো সাধারণত চলে, আর লোকাল বাস টাস দুই একটা চলে, আর অন্যান্য গাড়ি কিছু চলে না। ওই জন্য আমি আজকে দীর্ঘদিন পর, আজকে বিগত ধরুন আমি রাস্তাটায় আসলাম বিগত ধরুন 25 বছর বা 30 বছর পর হবে। ওই কারণে ইচ্ছা ছিল রাস্তাটা একবার দেখার, কি কন্ডিশনে আছে না আছে। দেখা যাক সামনে কি দাঁড়ায়। বোতলবাড়ি রোডে চলে এসছে একটা পেট্রোল পাম্পে, এটাও আবার একটা বায়োব্রেক। জায়গাটা কিন্তু সুন্দর, দারুণ জায়গা। পেট্রোল পাম্পের এখানে এই গাড়ি রেখেছি। আর দিনের বেলা আসলে অ্যাজ সাচ কোনো রকম সমস্যা হবে না। রাতের বেলাটা আমি বলবো এই দিকটা অ্যাভয়েড করাই ভালো, কেননা শুনশান এরিয়া। বোতলবাড়ি রাস্তাটা প্রথম স্টেজটা বেশ খারাপই, তারপরে আবার রাস্তা তখন সরুও বটে, কিন্তু তারপরের দিকটা অনেক চওড়া রাস্তা এবং রাস্তা রিপেয়ার, এখন কাজ চলছে। যেহেতু কাজ চলছে, মোটামুটি আমার যা মনে হলো যে মাস দুয়েকের মধ্যে এই রাস্তা একদম ফুল অ্যান্ড ফাইন হয়ে যাবে একদম। এখন দারুণ রাস্তা, মানে লাস্টের দিকে প্রথম দিকের ওই 10 কিলোমিটার মতো রাস্তা কাজ চলছে এখন। আসা যাচ্ছে মোটামুটি 40 অ্যাভারেজ স্পিডে গাড়ি চালানো যাচ্ছে ওখানে। তারপরে বাজারঘাট কিছু আছে, টোটো চলছে, সাইকেল বাইক এগুলো তো আছে, যেগুলো গ্রামের রাস্তা হয়। তবে আমি বলবো যারা মেন রোড দিয়ে যান, হট করে যদি মনে হয় যে না একটু গ্রামের মধ্যে দিয়ে যাব, একটু মুড চেঞ্জ করবো, মানে হাইওয়েতে গাড়ি চালিয়ে ঘুম পেয়ে যাচ্ছে, তখন টুক করে ঢুকে যাবেন এই রাস্তা দিয়ে, ভালোই লাগবে। রাস্তাটায় প্রথমে ঢুকে একটু মনটা কিন্তু লাগছিল, মানে ওইখানে মোটামুটি 40 অ্যাভারেজ স্পিডে চালাচ্ছিলাম, যে এখন গাড়ি একদম দুর্ধর্ষ চলছে, দুর্ধর্ষ। হ্যাঁ, বোতলবাড়ি রোড যে খারাপ অবস্থার মধ্যে ছিল সেই জায়গাটা কাটিয়ে উঠেছে। আমার মনে হচ্ছে আর মাস দুয়েকের মধ্যে এরকম সুন্দর টোটাল রাস্তাটাই হয়ে যাবে। তখন আমি বলবো যে হাইওয়ে থেকে আপনারা যদি এই রোডটা ধরেন, মন্দ হবে না, অন্তত নিরাশ হবেন না, এত সুন্দর লাগছে, সুন্দর রাস্তা। এখন তো 80-80-র উপরে আরামসে চলছে গাড়ি, হাইওয়ের মজাটাই পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, দারুণ। আর এমন কিছু ট্রাফিক নেই, কিছু নেই, খুব সুন্দর গাড়ি চলছে। শুধু রাস্তাটাকে এনজয় করুন, দারুণ রাস্তা। এই রাস্তাটায় এরকম বাজার অনেকগুলো, এটা করণদিঘি বাজার, এটা উত্তর দিনাজপুর। জায়গাটার নাম হচ্ছে রসাখোয়া জায়গাটার নাম, বাজারটা করণদিঘির মধ্যেই পড়ে, উত্তর দিনাজপুর জেলা। খুব কনজেস্টেড এরিয়া, একদম খুব কনজেস্টেড এরিয়া। এতক্ষণ রাস্তা আসলাম তো, দারুণ রাস্তা আসলাম, এসে এই বাজারটা পড়লো। এখানে স্ট্রেট এসে, এটা বোতলবাড়ি গেছে তো, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এসে লেফট টার্ন নিতে হবে। এই লেফট টার্নটা নিয়ে বোতলবাড়ি রসাখোয়া রোড, এই জায়গাটার নাম রসাখোয়া। এখান থেকে লেফট টার্ন নিয়ে বোতলবাড়ি উঠতে হবে। এখান থেকে আর 9 কিলোমিটার বলছে বোতলবাড়ি। আমরা আবার NH-12 উঠে যাব। আমরা NH-12 শুরুয়াতটাতে আর উঠিনি, কারণ ওটা ডালখোলা। আমরা ডালখোলাটাকে বাইপাস করলাম, কিষানগঞ্জকে বাইপাস করলাম। এই দুটো কনজেস্টেড এরিয়াকে আমরা বাইপাস করে, মানে আমরা বিহারে ঢুকলাম না, আমরা আবার এই রসাখোয়া টু
বোতলবাড়ি রুটটা নিলাম। আমরা ধামতলা দিয়ে বোতলবাড়ির রাস্তাটায় ঢুকেছিলাম। ওই রাস্তাটা এসে এই যে এখন বোতলবাড়ি মোড়, ডান দিকে ডালখোলা আর বাদিকে রায়গঞ্জ। আমরা এই এখন এটা দিয়ে উঠলাম, এই রাস্তাটায় আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে জাস্ট ঢুকে গেলাম, আবার নিচে উঠলাম। এতে আমরা কি হলো, আমরা ডালখোলা কিষানগঞ্জের ওই এখন যা রাস্তার প্যাচটা আছে টোটাল রাস্তাটাকে অ্যাভয়েড করে আসতে পারলাম। তবে এই রাস্তাটার কন্ডিশন আমি বলবো যে ঠিকই আছে। প্রথম স্টেজে কিলোমিটার 10 মতো একটু খারাপ আছে, আর বাজারঘাট আছে, তার মধ্যে দিয়ে আসতে পারেন। মোটামুটি অ্যাভারেজ স্পিড 40-50 এর মধ্যে আপনি ক্রুজ করতে পারবেন, অসুবিধা হবে না। এটা আসার সময় আমাদের সেকেন্ড টোল পড়ছে। মাঝখানে একটা টোল আমরা না দিয়ে আসতে পেরেছি, এটা হচ্ছে পানশিলা টোল। টোলের আগে প্রত্যেক টোলের একটা কমন বিষয় হচ্ছে প্রত্যেক টোলের আগে একটা বিচ্ছিরি টাইপের বাম্পার থাকে। হ্যাঁ, এই বিচ্ছিরি বাম্পারটা একটু খেয়াল করবেন। এই যে, তাও এটা তো মনে হচ্ছে একটু ভদ্র আছে। রায়গঞ্জ শহরকে বাদিকে ফেলে আমরা সোজা রোড ধরছি, হাইওয়ে ধরলাম। এই বাদিকে রায়গঞ্জ শহর চলে গেল। আমরা মালদার দিকে এবার রওনা দিলাম। রায়গঞ্জ বাইপাসটা দারুণ। আসার সময় এখানকার ভিডিও করেছি আমরা, ওটা আমার আসার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা গাড়ি চালাতে ভালোবাসেন আমি কথা বলবো যে একটাই, যে কলকাতা শিলিগুড়ি করুন আর এই বাইপাসগুলোতে গাড়ি চালান, মন ভরে যাবে। রাস্তার মজাটা নেই, অসাধারণ। গাড়ি 100, 110, 20 আরামসে চলছে। যদিও আমি স্পিড বেশি হাই স্পিডে চালাই না, মানে এই হাইওয়েগুলোতে চেষ্টা করি 100-তে রাখতে, মোটামুটি 100। আর নর্মালি চালাই আমি 70-80, এতেই ক্রুজ করি। এতে গাড়ির মাইলেজটাও ভালো পাওয়া যায়। গাড়ি তো অ্যাক্সেলেটরে চাপ দিলেই গাড়ি ভাগতে থাকে। মালদা এখান থেকে 72 কিলোমিটার, গাজল 68। আমরা এখন ইটাহার ঢুকছি। এইটা ইটাহার। এখান থেকেই বাদিকে চলে গেল বালুরঘাট। এখান থেকেই বালুরঘাটের রাস্তা যাচ্ছে, বালুরঘাট, হিলি, এই দিকটা সোজা ফারাক্কা। হ্যাঁ, সোজা ফারাক্কা। আর ডান দিক দেখাচ্ছে চূড়ামন। এই বাদিকে যে রাস্তাটা চলে গেল, বাদিকে যে রাস্তাটা চলে গেল, এই গাড়িটা যাচ্ছে, এইটা চলে গেল বালুরঘাট, আর ডান দিকে চলে গেল চূড়ামণি। আমাদের নেক্সট টোল চলে এসেছি, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেডের। এই রেঞ্জে দুটো ওদের টোল আছে। যাওয়ার সময় এই একটা টোল পড়ছে ফারাক্কা রায়গঞ্জের, আর সামনে আর একটা টোল হবে। দুটো টোল। আমরা এই ডান দিকে পারদেশি ধাবা, কিন্তু এখান থেকে যাওয়ার কোনো কাট নেই, তাই একটু ইউটার্ন নিয়ে আমাকে আসতে হবে। এখন ঘড়িতে প্রায় 1:45, 221 কিলোমিটার ড্রাইভ করছি। এই সামনে থেকে ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আসতে, কারণ বাদিকে বাদিকে ভালো কোনো খাবার সেরকম কোনো কিছু নেই। সমস্ত কিছু এই রাস্তার ডান দিকেই পড়ছে এখন ফেরার সময়। কারণ এর আগে যেটা আছে মালদা রেস্টুরেন্ট যেটা আছে, এটা এর আগে, ওটাও খুব ভালো রেস্টুরেন্ট একটা। আর এইটা হচ্ছে, যেহেতু আমরা পারদেশি ধাবাতে লাঞ্চটা করব ঠিক করেছি, কারণ 1:45 বাজে। কারণ এরপরে আর সামনে আর তেমন কিছু নেই।
পাপ্পু ধাবা এখনও প্রায় 2.5 ঘন্টা লাগবে। তা ন্যাচারালি আমরা এখন এই সামনে এখান থেকে একটা ইউটার্ন নেব। ঢুকবো হচ্ছে পারদেশি ধাবা। আমরা আসার সময় এখানেই লাঞ্চ করেছিলাম, বুঝেছো? আর ফেরার সময় দেখি যে লাঞ্চটা খারাপ না। এটা রিভিউ মোটামুটি আসার সময় দিয়েছি। আমরা এখন মালদার এই বাদিকে যে পার্কিং স্লট আছে, পার্কিং স্লটে আর ঢোকাচ্ছি না গাড়িটা। আমি রাস্তার এই পার্কিংয়ে আর ঢোকাচ্ছি না, আমি রাস্তার উপরেই রাখছি গাড়িটা। আমরা পারদেশি ধাবাতে এসে পৌঁছালাম। এখানে লাঞ্চ করব। ঘড়িতে 1:45 বাজে। লাঞ্চের জন্য একদম আইডিয়াল টাইম। হালকা খিদেও পেয়েছে। সকালে এক প্রকার সিদ্ধ ভাত খেয়েই বেরিয়েছিলাম। তা যাই হোক, এখানে রিভিউ আমরা আসার সময় দিয়েছি। তা এখন দেখি এখন কি খাওয়া দাওয়া করা যায়, তারপরে জানাচ্ছি। লাঞ্চে নিলাম একটা পোলাও থালি আর একটা ভেজ থালি, আর সাথে নিয়েছিলাম একটা চিকেন কষা। তা পোলাও থালিতে প্রায় 8-10 রকম আইটেম রয়েছে। 200 টাকা নিয়েছিল। জমিয়ে খেলাম। চিকেন কষাটাও মারাত্মক ছিল। আর ভেজ থালি তো অ্যাজ ইউজুয়াল আমরা ফেরার সময় মানে আসার সময় খেয়েছিলাম। তা ঘিটা কিন্তু ওদের খুব সুন্দর, অবশ্যই ট্রাই করবেন। তা জমিয়ে দুপুরের খাওয়া খেলাম। আমাদের 670 টাকা বিল হয়েছে, পকেট ফ্রেন্ডলি। তা খেয়ে দিয়ে আবার স্টিয়ারিং হাতে, সামনে অনেক অনেক পথ বাকি, কিন্তু আমি নিরলস চলেছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করব, কারণ অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই একবার লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশান অন করে সাথে থাকবেন, যাতে আমার পরের ভিডিওগুলি আপনারা সঠিক সময় পেয়ে যান। সামনেই পাপ্পু ধাবা। পরের যে ভিডিওটি আসছে সেটা এই পাপ্পু ধাবা থেকেই শুরু করব। ধন্যবাদ, সাথে থাকবেন। ওকে।